আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিএনপি কি নিশ্চিত ক্ষমতায় আসছে? আত্মতুষ্টিপনাম বাস্তবতা চ্যালেঞ্জ। ঘুষ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না শিক্ষা অফিসারের হিসাব সহকারী নাসরিন। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার, যা বলছেন মুফতি ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো, অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ, গিলে খাচ্ছে ফসলি জমি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিএনপি কি নিশ্চিত ক্ষমতায় আসছে? আত্মতুষ্টি বনাম বাস্তবতা চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে দীর্ঘ ১.৫ দশকের রাজনৈতিক স্থবতা ভেঙে নতুন এক শক্তির উত্থান, অন্যদিকে রাজপথের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভবিষ্যৎ সম্ভাবনা। সব মিলিয়ে জনমনে নানা প্রশ্ন। বর্তমানে দেশের শহর থেকে গ্রাম সর্বত্রই একটি আলোচনা জোরালো হয়ে উঠেছে যে বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় আসছে। দলীয় নেতাকর্মীদের মাঝে এই ধারণা প্রবল, যা অনেক ক্ষেত্রে ওভার কনফিডেন্স বা অতি আত্মবিশ্বাসের রূপ নিয়েছে। গণমাধ্যম ও বিভিন্ন জরিপের এই জনমতের প্রতিফলন দেখা যাচ্ছে। তবে রাজনীতির জটিল দাবার চালে এই ধরনের আগাম প্রচারণা যেমন ইতিবাচক প্রভাব ফেলে, তেমনি এর কিছু নেতিবাচক বা ঝুঁকিপূর্ণ দিকও রয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া রাজনীতির অন্যতম অনুষঙ্গ। ১৯৯১ সালে নির্বাচনের আগে সারা দেশে একই রকম হাওয়া বইছিল যে আওয়ামী লীগ নিশ্চিত ক্ষমতায় আসছে। এমনকি মন্ত্রিসভা কেমন হবে তা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ফলাফল ছিল সম্পূর্ণ বিপরীত। বিশ্ব রাজনীতিতে এমন উদাহরণ প্রচুর, যেমন ২০১৬ সালের হিলারি ক্লিন্টনের পরাজয়, যেখানে আগাম জনমত বা মিডিয়া হাইপ শেষ পর্যন্ত ব্যালট বক্সে প্রতিফলিত হয়নি। রাজনীতিতে প্রতিপক্ষকে কখনোই দুর্বল মনে করা উচিত নয়। দৃশ্যত কোনো পক্ষকে কোণঠাসা মনে হলেও তাদের কৌশল বা নীরব ভোট বিপ্লব যে কোনো সময় সমীকরণ বদলে দিতে পারে। ভোটারদের একটি বড় অংশ শেষ মুহূর্ত পর্যন্ত নীরব থাকেন, যারা জনসভায় ভিড় দেখে নয় বরং একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তে ভোট দেন। সম্প্রতি ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতির জন্য একটি সতর্ক বার্তা। সেখানে যে ফলাফল দেখা গেছে তা প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। বিশেষ করে জেন জি বা তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব বোঝা জরুরি। তারা কেবল আবেগ নয় বরং যুক্তি, স্বচ্ছতা এবং আধুনিক চিন্তাধারার কদর করে। ছাত্রদলের জয়ের প্রত্যাশা থাকলেও ফলাফল কেন ভিন্ন হলো তা থেকে শিক্ষা নিয়ে মূল নির্বাচনে এগোতে হবে। জেন জি ভোটাররা স্লোগানে নয়, বিশ্বাসযোগ্যতা, ভবিষ্যৎ কর্মসংস্থান, ডিজিটাল স্বচ্ছতা, ন্যায় বিচার এই প্রশ্নে সিদ্ধান্ত নেয়। অতীতের স্মৃতি তাদের কাছে কম, বর্তমানে ও আগামী ৫ বছরের রোডম্যাপ বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন পুনর্গঠন, প্রশাসন রিসেটিং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং মোকাবেলায় প্রস্তুতি ছাড়া কেবল জনসমর্থন দিয়ে জয় নিশ্চিত করা কঠিন। ভোটের মাঠে প্রতিটি বুথে সচেতন পাহারা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে। নির্বাচনের বাকি আর মাত্র ৩০ দিন। এই সময়টুকু জয়ের আনন্দ মেতে ওঠার নয়, বরং প্রতিটি মুহূর্তকে পজিটিভলি কাজে লাগানোর। কেবল প্রতিশ্রুতি নয়, বরং স্পষ্ট বাস্তবায়নযোগ্য ইশতেহার নিয়ে ভোটারের দুয়ারে যেতে হবে। বিজয় সুনিশ্চিত মনে করে উদ্যত প্রদর্শন না করে জনগণের কাছে বিনীত প্রার্থনায় ভোট চাইতে হবে। বিশাল জনসভা জয়ের একমাত্র প্যারামিটার নয়, ঘরে ঘরে গিয়ে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ বাড়ানোই হবে বুদ্ধিমানের কাজ। দুর্নীতিমুক্ত সমাজেই সামাজিক স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন বিএনপির সামনে। দেশের মানুষ পরিবর্তন চায় এবং জনমত বিএনপির অনুকূলে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সতর্ক থাকতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের মতো চমক বা বিস্ময় যেন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষকে সুযোগ করে না দেয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। বিএনপির জয় কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতা। যদি দল কঠোর পরিশ্রম, বিনয় এবং বাস্তবমুখী কৌশল নিয়ে মাঠে থাকে, তবেই নিশ্চিত ক্ষমতায় আসার এই গুঞ্জন বাস্তবে রূপ নেবে। অন্যথায় আত্মতুষ্টির খেসরত হতে পারে ঐতিহাসিক। মনে রাখা দরকার, বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল জোর বিজোরের সুরীকরণ নয়, এখানে জেন জি এক নতুন ফ্যাক্টর। বিএনপি যদি রাজপথের শক্তিকে ভোটের বাক্সে রূপান্তর করতে চায়, তবে তাদের আবেগ ছাড়িয়ে যুক্তি নির্ভর এবং আধুনিক মনস্তত্ত্বের রাজনীতির দিকে ঝুঁকতে হবে। ২০২৪ পরবর্তী বাংলাদেশে কোনো দলই আর জনগণের ব্ল্যাঙ্ক চেক পাবে না। প্রতিটি পদক্ষেপ নিতে হবে মেপে। উপরন্তু আত্মতুষ্টি নয়, নিতে হবে বাস্তবতার চ্যালেঞ্জ। ঘুষ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না শিক্ষা অফিসের হিসাব সহকারী নাসরিন।
নীলফামারীর কিশোরগঞ্জে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর না করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী নাসরিন সুলতানার বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী সব কাগজপত্র ঠিক থাকার পরেও ঘুষ ছাড়া বিলের ফাইলে স্বাক্ষর করেন না তিনি। সরেজমিন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদ্যালয়ের অফিস ব্যয়, বিদ্যালয় সংক্রান্ত অন্যান্য বিল অযৌক্তিকভাবে আটকে রাখা হচ্ছে। বিল দ্রুত নিষ্পত্তি করতে চাইলে মৌখিকভাবে অর্থ দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়। এছাড়া বিদ্যালয় সংস্কার বরাদ্দের বিল তুলতে গেলে তাকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। শিক্ষকদের অবসর ভাতা উত্তোলন করতে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করেন না তিনি। বিল জমা দেওয়ার পর বারবার ঘোরানো হয়। সরাসরি কিছু না বললেও বুঝিয়ে দেওয়া হয় টাকা না দিলে স্বাক্ষর পাওয়া যাবে না। আরও জানা যায়, সিঙ্গরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন অবসরে যাওয়ার পর অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। পরে তার অবসর ভাতা উত্তোলন করতে মোটা অঙ্কের ঘুষ নেন নাসরিন সুলতানা। বাবুল হোসেনের স্ত্রী সোহনিয়ারা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে অবসর নিয়েছেন। পরে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান। মারা যাওয়ার পরে আমরা সমস্যায় পড়ি। তখন তার অবসর ভাতা তুলতে গেলে শিক্ষা অফিসের নাসরিন আমার ফাইল পার করায় না। দিনের পর দিন ফাইল আটকে রেখে আমাদের ঘোরায়। পরে তিনি প্রস্তাব দেন তাকে 1 লাখ টাকা দিলে সে ফাইল পার করিয়ে দেবেন। আমি মানুষের কাছে সুদের উপর টাকা নিয়ে তাকে সেই সুদ দেই। তখন সে স্বাক্ষর করে ফাইলটা পার করেছে। মেলাভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, আমি 2022 সালে চাকরি জীবন শেষ করে অবসরে যাই। ভেবেছিলাম চাকরি থেকে অবসর পাওয়ার পর ভালোভাবে অবসর ভাতা উত্তোলন করতে পারবো। তবে সব কাগজপত্র ঠিক করে অফিসে নিয়ে গেলে হিসাব সহকারী সেটিকে স্বাক্ষর না করে দীর্ঘদিন ঘোরায়। পরে সে এক মাধ্যমে আমার কাছে ঘুষ দাবি করে। সেটি দেওয়ার পর আমার অবসর ভাতা তুলতে পেরেছি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষক বলেন, আমরা শিক্ষা অফিসে বিল সংক্রান্ত কাজ করতে গেলে ঘুষ ছাড়া কোনোভাবে কাজ হয় না। সেখানে হিসাব সহকারীকে খুশি করাতে হয়। আমাদের যে ছোট বরাদ্দ আসে, রেগুলার কাজ করব নাকি সেখান থেকে টাকা বাঁচিয়ে খুশি দেব, এ বিষয়ে কথা বললে বরাদ্দ পাবো না কিংবা সমস্যা হবে, এজন্য এসব বিষয়ে কথা বলি না। উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী নাসরিন সুলতানা বলেন, এসব বিষয়ে নিউজ করিয়েন না ভাই, সামনে আসেন, আপনার সঙ্গে কথা বলছি। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার, যা বলছেন মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামপন্থীদের ভোট এক বাক্সে নিয়ে আসার মূল পরিকল্পনা করেছেন চরমোনাই পীর। মুফতি ফয়জুল করিম বলেন, আমাদের মুহতারাম আমির চরমোনাই পীর সাহেব সর্বপ্রথম ইসলামপন্থীদের ভোট এক বাক্সে নিয়ে আসার চিন্তা করেছেন। যে জীবনভর আমরা ফ্যাসিস্টদের কবলে ছিলাম, ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় নাই, দেখি ইসলামকে ক্ষমতায় নেওয়া যায় কিনা, এইটাই চেষ্টা ছিল। তিনি করেছেন এবং প্রথম পলিসিটা তার মাথা থেকে আসছে। ত্রয়োতা জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ 11 দল সমঝোতার মাধ্যমে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তবে কোন দল কতটি আসনে নির্বাচন করবে, এ নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দলগুলো। আসন নিয়ে জামাতের সঙ্গে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের টানাপোড়েন চলছে। এই কারণে নির্বাচনে আর মাত্র 1 মাস বাকি থাকলেও 11 দল একক প্রার্থী ঘোষণা করতে পারেনি। মুফতি ফয়জুল করিম এই 11 দলের সমঝোতা টিকবে কিনা তা নিয়ে নিজের সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, সমঝোতা চেষ্টা অব্যাহত আছে, জানি না কতক্ষণ টিকে। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, কিন্তু কাউকে কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য না। এই পলিসিটাকে যদি কোনো দল ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি মনে করে, সেটা তো ভুল করবে, মারাত্মক ভুল করবে। যে ভুলের আর সমাধান হবে কিনা আমি জানি না। আসন সমঝোতার অন্যতম শরিক বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে আসন নিয়ে বিভক্তি থেকেই এই সংশয় প্রকাশ করছেন কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি ফয়জুল করিম বলেন, আসলে আসন নিয়ে না, আমরা একটা পলিসি অ্যাডপ্ট করেছি যে ইসলামকে ক্ষমতায় বসাতে চাই, ইসলাম ও শরিয়া অনুযায়ী চলতে চাই। সেখানে দেখা যায় আমাদের শরিকদের মধ্যে অনেকেই এমন কিছু কাজ করেছেন যেগুলো ইসলাম ও শরীয় সম্মত না এবং শরীয়তের সঙ্গে মারাত্মক সাংঘর্ষিক। শরীয়তকে অবজ্ঞা করে তো আসলে ইসলামও হয় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।